ভারতের যেমনই হোক, হাজার বছরের বাঙালি সংস্কৃতি মিলে নিহার রঞ্জন রায়ের একটা বাঙালি জাতীয় একটা ইতিহাস আছে, তার একটা ন্যারেশন আছে, বয়ান আছে, ফলে সেই স্টোরি বলতে পারে। আমাদেরকার লোক স্টোরি বলতে গেলে প্রচন্ড রকম প্রবলেমে পড়ে। সেই স্টোরি বলতে গেলে এই জন্য তারটা নাটক হয়ে যায়, কলকাতার সিনেমার মতো হয়ে যায়, আবার ওইখানে একটু আইটেম সং জোড়াই দিয়ে এটা ময়ূরের গান হয়ে যায়। যে আসলে বাংলাদেশের চলচ্চিত্র কি অবস্থায় আছে এখন এবং আগামী দিনের ভবিষ্যৎ কেমন হতে পারে? যেমন আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি কথা বলি, সেখানে কিন্তু যেমন বিভিন্ন দেশে সেই দেশের ডায়াসপোরার মধ্যে মুভি দেখার একটা ব্যাপার থাকে। নিউ ইয়র্কে আমরা দেখেছি যে বাংলাদেশে কিছু চলচ্চিত্র সেখানে দেখানো হচ্ছে, কিন্তু মেইন স্ট্রিমে কিন্তু দেখানো হয় না সেইভাবে, হয় না আসলে, একেবারেই হয় না। তো ওইটা আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা? আসলে কি আমরা সামনের দিকে এগোচ্ছি? মূল চ্যালেঞ্জগুলো কোথায়? আমার কাছে আসলে আমি কিছুটা আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনদেরকে নিয়ে। এখন যে ছেলেমেয়েরা আসলে সিনেমা বানাতে চায় বা আসছে, কাজ করছে, তাদের আলাদা একটা ভিশন আছে। ওরা কাজ করছে কিন্তু মানে গ্লোবাল মার্কেটের জন্য, ওরা শুধু বাংলাদেশকে টার্গেট করে কাজ করছে না। সো এইটা খুবই একটা ভালো দিক, যার জন্য অনেক অনেক সিনেমা দেশের বাইরের ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে, বাংলাদেশকে মানুষ চিনছে এবং ওই সিনেমাগুলো আবার বাংলাদেশে এসেও চলছে। ব্যাপারটা এরকম না যে রেহানা মারিয়াম নূর দেখতে কেউ যায় নাই সিনেমা হলে, এরকম হয় নাই, কিন্তু রেহানা মারিয়াম নূর অনেকে দেখেছে। সো এই কালচারটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু জিনিস তো আসলে রয়ে গেছে যেটা আমাদের সমাজ ব্যবস্থার কারণে প্রভাবিত। ইন্ডাস্ট্রি যেমন এখানে ভীষণভাবে হচ্ছে মেল ডমিনেটিং একটা ইন্ডাস্ট্রি। এখানে মেয়েদের কাজ করার সুযোগ খুবই কম এবং নিরাপত্তা কম, তাদের বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়। এগুলো কিন্তু আমাদের মানে সোসাইটির যেই প্রবলেমগুলো আছে সেগুলো এখানে আছে। সো এগুলো যদি না থাকতো তাহলে আরও প্রচুর মেয়েরা কাজ করতে পারতো, তখন হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রিতে আলাদা একটা মাত্রা যোগ হতো, যেটা এখনও ওই পরিবেশটা এখনও হয়ে উঠতে পারেনি। কিন্তু আমি আশাবাদী, বিকজ ইয়াং যারা কাজ করছে তারা অনেক অনেক স্বপ্ন নিয়ে এসছে, তাদের নতুন নতুন প্ল্যানিং আছে কাজ করার। যে শিল্পীদের যেটা দায় থাকে, মানে আমাদের দেশের গণতন্ত্রের জন্য আমরা কথা বলছি, সেখানে তো শুধু নির্বাচন না, একটা সুসংহত গণতন্ত্রের জন্য একটা শিল্প মাধ্যমেরও দায় আছে। চলচ্চিত্র সেক্ষেত্রে অনেক বড় দায় থেকে যায়। তো এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সেরকম ফিল্ম ডিরেক্টরসরা আছে বা শিল্পী যারা, তারাও একটা সিলেক্টিভ যে স্ক্রিপ্ট দেখে এই জায়গাটায় এই চলচ্চিত্রে অভিনয় করলে ভালো হবে বা করা উচিত না, এরকম সচেতনতা আপনি দেখতে পান? খুব বেশি নাই, বাট ওই যে আমি বললাম যে নতুনদের উপরে আমি একটু আশাবাদী। ওরা খুব পলিটিক্যালি অ্যালাইন্ড, ওরা হচ্ছে বুঝে, মানে ওরা সচেতন। সো ওরা শুধু এরকম না যে যেটা ভাইয়া আপু সামান্থা বলছিল যে এই যে আই হেট পলিটিক্স, এই যে কালচারটা, এইটা থেকে কিন্তু আমি দেখি যে ইয়াংরা অনেকটা বের হয়ে আসছে। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলে, তারা কিন্তু সমাজ নিয়ে ভাবে, তারা কিন্তু বিভিন্ন টপিকস নিয়ে ভাবে, তাদের গল্পের মধ্যে সেগুলোকে ইনপুট দিতে চায়। একটা ডেফিনেটলি আমরা হয়তো এখন একটা সত্যজিৎ রায় কিংবা মৃণাল সেন, ঋত্বিক ঘটককে পাবো না, ওই রকম কাউকে আমি দেখি না, কিন্তু ওই ইনপুটটা এখনকার ছেলেমেয়েরা দেওয়ার চেষ্টা করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো কাজ কি উল্লেখযোগ্য কোনো মনে হচ্ছে যে যেটা আপনি অ্যাপ্রিশিয়েট করার মতো বা অ্যাপ্রিশিয়েট করার মতো না? এবারে পয়লা বৈশাখটার আয়োজনটা আমার কাছে মনে হয়েছে যে সফলভাবে করতে পেরেছে। ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে ডক্টর সাইমা ফেরদৌস। আমরা দেখেছি যে ভারতীয় সংস্কৃতিটা আগ্রাসন দীর্ঘদিন ধরে আমাদের এখানে ছিল এবং সেটা বিশেষ করে টেলিভিশনে আপনি যদি দেখেন, মুভি তো আছেই, এর বাইরেও টেলিভিশনে ঘরে ঘরে কিন্তু অনেকেই সন্ধ্যার সময় সেই সিরিয়ালগুলোই দেখে, যেটা আসলে কোনো অর্থ বহন করে না আমাদের। আমি মনে করি যে আমাদের সমাজের সংস্কৃতিতে এই প্রবণতা থেকে আমরা বের হতে পারছি না। সরকারের কি করণীয়? দেখেন, এখানে সরকারের যতটুকু করণীয় আছে, সরকারি পদক্ষেপ, সরকারের কিছু কিন্তু প্রজেক্ট বলেন, চিন্তা বলেন, একটা নির্দিষ্ট একটা ফিক্স কাঠামোতে চলে আসে। আমি মনে করি এখানে পরিবার থেকে উদ্যোগগুলো নেওয়া উচিত। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার বাসা কিন্তু এই যে বিভিন্ন মুভি, ইন্ডিয়ান মুভিগুলো দেখছি, হয়তো বা আমি যদি খুব স্পেসিফিকলি বলি, আমির খানের কিছু মুভি আছে খুবই সুন্দর, ভালো লাগে, ওটা সবাইকে নিয়ে বসে দেখছি। বাট আমার বাসায় কিন্তু এই আইটেম সং টাইপের যে সমস্ত এত নোংরা, আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে, আমার কাছে ওটা ভালো লাগে না, আমার পরিবারে সেই চর্চাটাও নাই। হ্যাঁ, তার মানে এমন না যে আমাদের যে একটা জাজমেন্টাল মেন্টালিটি আছে যে ওকে হিজাব পড়ছে বলে অত সংস্কৃতি থেকে দূরে, তা না। আমি বলি পারিবারিক শিক্ষাটা, প্রাতিষ্ঠানিক আলোচনাগুলো খুব খুব বেশি জরুরি এবং সরকারি পদক্ষেপ সেই জায়গাটা, এই যে যেমন আমি বলবো যে আমি অবশ্যই ফারুকী ভাই যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা খুব
ফ্যান্টাস্টিক কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেটা ঈদের উৎসব ছাড়াও, ঈদে একটা হলো না পয়লা বৈশাখ ছাড়াও ঈদে যেটা হলো বিউটিফুলি, এবং না এত অসহিষ্ণু একটা সময়ের ভিতরে সংস্কৃতি যে একটা অত্যন্ত শক্তভাবে ঐতিহ্য ধারণ করে নিয়ে আসে এবং দল মত নির্বিশেষে সবাইকে এক কাতারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, সেটা কিন্তু তিনি করেছিলেন আমার কাছে যেটা মনে হয়। তো সরকারি উদ্যোগগুলো হয়তো সেই জায়গাটায় থাকতে পারে, সেইভাবে থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় সংস্কৃতিকে যদি, বাংলাদেশি সংস্কৃতিকে যদি তুলে ধরতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়, আর ভারতীয় এই সমস্ত অসুস্থ যে প্রতিযোগিতা, অসুস্থ যে সংস্কৃতির চর্চা, সেখান থেকে দূরে থাকার জন্য আমার কাছে মনে হয় পরিবারগুলোকে সচেতন হতে হবে। অশেষ ধন্যবাদ আপনাকে। রেজাল্ট ক্রিম রনি, 2 মিনিটসে শুনবো, আসলে সময় খুব কম। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে একটু উল্লেখ করি আমাদের দেশের কোনো চ্যানেল কিন্তু ভারতে দেখানো হয় না, ওয়ারেস তাদের চ্যানেলগুলো আমরা এখানে দেখাচ্ছি। তো আমাদেরটা দেখাতে গেলে টাকা দিতে হবে, তারা ফ্রি এখানে দেখাচ্ছে। আমাদের এখানে যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই প্রথম কথা হলো আমরা পৃথিবীর সমস্ত চ্যানেল দেখাবো, কিন্তু আমরা প্রত্যেকটার জন্য একটা ল্যান্ডিং ফি নিব, টাকা নিব, হ্যাঁ, এবং এটা গভর্নমেন্ট ট্যাক্স থেকে বঞ্চিত হবে না। আমরা পৃথিবীর সমস্ত কালচার আমাদের জন্য ওপেন থাকেন, পিওর কালচার বললে কিছু নেই। কালচার হলো সালাদের গামলার মতো, এখানে সব থাকতে হবে। কিন্তু সব থাকার পরে কালচার মানে কি? কালচার হলো একটা কমিউনিটির এথিক্যাল হ্যাবিট, এটা হলো কালচার। সেই এথিক্যাল হ্যাবিটে একটা আফ্রিকান লোক একটা সততা চর্চা করে, সেটার সাথে আপনি সংযোগ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আরবের একটা ভালো কালচার আছে, মানুষকে আতিথেয়তা পরায়ণতা, ওকে অসুবিধা, আপনি সেটা অ্যাপ্রিসিয়েট করবেন। সো এই যে এথিক্যাল হ্যাবিট অফ আ কমিউনিটি, এটাই কালচার। কালচার মানে কালচারের একটা দিক আছে পারফর্ম, হ্যাঁ, পারফর্ম নাটক, সিনেমা, গান বা এগুলো, কিন্তু মূলত এটার যে ফিলোসফিক্যাল বেসটা, যে জায়গায় আমি অনেক ডিরেক্টরদের সাথে আমার কথা হয়, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, মূল ক্রাইসিসটা বাংলাদেশে যে জায়গায় হয়, দেখেন ডিরেক্টরদের নাম বলতে গিয়ে, বড় ডিরেক্টরদের নাম বলতে গিয়ে বাদন কিন্তু সবগুলোর নাম যেগুলো বলছে, অনেক বড় ডিরেক্টর, তারা অনেক গুণী ডিরেক্টর, কিন্তু সবগুলো ইন্ডিয়ান। বাংলাদেশের এরকম বড় ডিরেক্টর তৈরি হয় নাই কেন? সিনেমা বলেন, ফিকশন বলেন, সরি, তারেক মাসুদের নামটা আমার উল্লেখ করা উচিত ছিল। তারেক মাসুদ অত বড় ডিরেক্টর না, অসুবিধা নেই, হ্যাঁ, আপনি যাদের কথা বলছেন। তো কেন এটা প্রবলেম না বলাটা, কেন তোর সম্ভব হয় না? সম্ভব হয় না এই কারণে আমাদের একটা ন্যাশনাল ইতিহাসই তো নেই, আমাদের জাতীয় ইতিহাসই নেই। আমাদের ইতিহাসটা হলো আওয়ামী ইতিহাস, নো, জাতি গঠন হয় নাই আপনার। ভারতের যেমনই হোক, 1000 বছরের বাঙালি সংস্কৃতি মিলে নিহার রঞ্জন রায়ের একটা বাঙালি জাতীয় একটা ইতিহাস আছে, তার একটা ন্যারেশন আছে, বয়ান আছে, ফলে সেই স্টোরি বলতে পারে। আমাদের লোক স্টোরি বলতে গেলে প্রচন্ড রকম প্রবলেমে পড়ে। সেই স্টোরি বলতে গেলে এই জন্য তারটা নাটক হয়ে যায়, কলকাতার সিনেমার মতো হয়ে যায়, আবার ওইখানে একটু আইটেম সং জোড়াই দিয়ে এটা ময়ূরের গান হয়ে যায়। তো ফলে তাকে একটা ক্রাইসিস, আমি সহজ করে বলতেছি, মানে লম্বা ক্রাইসিস। প্রত্যেকটা ডিরেক্টর এখানে ন্যারেশনের ক্রাইসিসে পড়েন, তারা ঠিক ন্যারেট করতে পারে না। ফলে আপনার ন্যারেশনটা যখন ফিক্সড না হবে, তখন আপনি এর মধ্যে এথিক্স ইনপুট দিতে পারবেন না, ভ্যালুজ ইনপুট দিতে পারবেন না, এবং এটা গ্লোবাল অডিয়েন্সের জন্য, যেমন ইরানিয়ান ফিল্ম, আপনি কোনো ল্যাঙ্গুয়েজ দরকার নাই, আপনি একটা সিন দেখে বুঝবেন যে এটা ইরানিয়ান সিন, তার টেক্সচার আছে, তার একটা টিউনিং আছে, একদম অনেক টাকায় কম টাকায় বানাচ্ছে, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, আপনি জাস্ট একটা সিন দেখেন, 30 সেকেন্ড দেখে বুঝবেন তামিল সিনেমা। আপনি কোরিয়ান, জাপানিজ, স্বকীয়তা আছে এই যে, ফলে আপনার বাংলাদেশের কি আছে, এটা দাঁড় কোনো দরকার আমাদের, কপি করার ট্রেন্ড আছে, শুধু আমি বলবো, কপি করার ট্রেন্ড। ফলে আমাদের আপনার ভিজুয়াল ইন্ডাস্ট্রিটা কি, আমার হলো এক সময় ডিরেক্টর হওয়ার শখ ছিল, এইজন্য আমি কোর্স করেছিলাম এগুলো, এটা আমি ভালো জানি, অন্যদিন আড্ডা হলে মজা করে আড্ডা দিতে পারতাম। সো আপনার ভিজুয়াল ইন্ডাস্ট্রি হলো এটা, আপনার ভিজুয়াল কন্টেন্ট ইটসেলফ, এটা একটা গ্লোবাল ইন্ডাস্ট্রির ব্যাপার, গ্লোবাল মার্কেটের ব্যাপার। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা এমন যেটার জন্য আপনার কানেক্ট করার জন্য একটা আরব লোকের বাংলা ভাষা জানার দরকার নেই। সামান্তা শারমিনের কাছে ভিজুয়াল কম্পোনেন্ট ইটসেলফ, এটা এর মধ্যে একটা গ্লোবালিটি আছে, কিন্তু এটা আমরা অ্যাচিভ করতে পারতেছি না, বিকজ অফ আমরা ওই বয়ানটা, আমাদের ওই জাতীয় বয়ানটা আমরা এখন অর্জন করতে পারিনি। এই জন্য আমাদের রাজনীতির সমস্যা যতদিন পর্যন্ত, আমাদের জাতি গঠনের সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের সংস্কৃতিটা না না, আমি এটা একদমই এগ্রি করি না আপনার সাথে রনি। আমি মনে করি জাতি গঠনের সমস্যা সমাধান হবে শুধু এই জায়গাটা কারেক্ট হলে, একটার সাথে আরেকটা অ্যাবসলিউটলি রিলেটেড। না না, আমি তো এই কথাই বলবো না, আমাদের জাতি গঠনের যে সমস্যাটা, এটা যতক্ষণ না পর্যন্ত আপনি ঠিক না করতে পারবেন, ততক্ষণ তো সাংস্কৃতিক ভাবে আপনি ওই জায়গায় পৌঁছাইতে পারবেন না। আবার সাংস্কৃতিক ভাবে ওই জায়গায় পৌঁছানোর উদ্যোগ না শুরু করলে আপনার জাতি গঠনটা হবে না, কমপ্লিট হবে না। এটা ভাইস ভার্সা। সামান্তা শারমিন, আপনার মন্তব্য শুনতে চাই, শিল্পীর চোখে চলচ্চিত্র। শুধু চলচ্চিত্র না, মানে শিল্পের সমস্ত অ্যাসপেক্টে প্রথমত হচ্ছে যেটা একটু আলাপ করেছিলাম, রনি ভাই অনেকগুলো বলেছেন যে আওয়ামী লীগ শিল্পের জন্য অপরিহার্য, এইটা তারা প্রতিষ্ঠা করেছিল। এই জন্য বাঁধনাপা যখন বলছিলেন না আমাদের প্রডিউসাররা সবাই আসলে আওয়ামী লীগ করতো, কেন করতো? প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে বাধ্যগত ছিল যে আওয়ামী লীগের
করুণা এবং কৃপার উপরে তাদের টিকে থাকা নির্ভর করছিল। আপনার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এটা তো একদম নো ব্রেইনার, এটা প্রথমেই করতে হবে। দ্বিতীয়ত ভাই যেটা বলেছেন যে এখানে আমাদের যে জাতি গঠন এবং আপনি কিসের গোলে একটা সিনেমা বানাবো, ওই লোকটার ভিশন কি। ইরানিয়ান ফিল্ম কেন এরকম হয়, তার একটা ভিশন আছে, সে একটা দিকে তার দেশটাকে নিয়ে যেতে চায়, রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায়, তার মানুষগুলোকে নিয়ে যেতে চায়। আমাদের কোনো কালেকটিভ ভিশন আমাদের মানে সংগ্রাম করতে করতে, এই জন্য আমি সংগ্রামটাকে গুরুত্ব দেওয়ার কথা বলছিলাম, যে আমাদের সংগ্রাম করতেই আমাদের পুরো হিস্ট্রি আসলে ব্যয় হয়ে যায়। ভালো গল্প চলে আসে, যেমন রেহানা মারিয়াম নূর যেটা গল্প, ফ্যান্টাস্টিক গল্প আমি দেখছি, খুবই একটা দুটো ভালো গল্প আমরা পাই, কিন্তু আমি বলছি অ্যাজ এ নেশন ওই লেভেলের গল্প আমরা বলতে পারছি না। গোলটা ফিক্স করতে হবে আমাদের, এক হচ্ছে, আর হচ্ছে মানে আমাদের সংগ্রামটাকে একটা দিক নির্দেশনার দিকে নিয়ে যেতে হবে। আমাদের সংগ্রামগুলোকেও আমাদের শুধুমাত্র আইডিয়ালাইজ না করে এই প্রত্যেকটা বিষয়কে ভেঙে ভেঙে দেখাতে হবে, যে একজন মা তার সন্তান হারালে, যেমন হাঙ্গর নদী গ্রেনেড ৭১-এর খুবই বিখ্যাত সিনেমা, সেইটার যে আবেদন সেটা কিন্তু এখনো ফুরায় নাই। সেটা আপনি যতই আওয়ামী লীগের কথা বলেন না কেন, আওয়ামী লীগ ওইটাকে কখনোই দখল করতে পারে নাই। সেটার যে এবং যতগুলো গান হয়েছে ৭১-এর সময়কার যতগুলো গান হয়েছে সেগুলো কিন্তু আবার ২৪-এ ব্যবহার হয়েছে। কারণ ওই লৌহ কপাট কিন্তু আমাদের এই ২৪-এ একটা বড় অনুপ্রেরণা ছিল, হয়তো সেটার একটা মডার্ন ভার্সন ইয়াংরা ব্যবহার করেছে, কিন্তু ওই শব্দগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে রেজোনেট করেছে। সময় আপনাকে সবসময় রেজোনেট করতে বাধ্য করবে। যদি একটা শান্ত সময় থাকে তখন কারার ওই লৌহ কপাট আমার মনে হয় তো রেজোনেন্স তৈরি করবে না। যদি বিপ্লবী লোক হয় তার মনে সবসময়ই এটা রেজোনেন্স তৈরি করবে। কিন্তু যদি সময়টা পারফেক্ট হয়, সময়টা যদি হয় যে আগায় যাওয়ার বা হচ্ছে বিপ্লবের বা হচ্ছে পুনর্গঠনের, তখন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে এবং সংস্কৃতিটাও সেই মোতাবেক তৈরি হবে। জাতি গঠনের শিল্পীদের, সংস্কৃতি কর্মীদের সেজন্য ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাদের শিল্পীরা তাদেরকে পলিটিক্যাল হইতে হবে, নট পার্টিজান। একদম সংস্কৃতি মানেই পলিটিক্যাল, এটা আমাদের শিল্পীরা সকলেই কম্প্রোমাইজড হয়েছিল, এটা স্বীকার করে নিয়ে আমাদের নতুন করে এখন স্টার্ট করতে হবে।